আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি যদি মত পাল্টে ফেলো তখন আমি ছুরি ফেলবো না। তুমি বরং আগে বিয়েটা করে নাও, তারপর ফেলবো। গুড গার্লের মতো বিয়েটা করে নাও। আমি বললাম তো বিয়েটা করব, তবে একটা শর্ত আছে। আমি শুধু কাবিন করে রাখতে চাই, একেবারে ধর্মীয় মতে বিয়েটা করতে চাই না। এটা তখনই হবে যেদিন আমার 18 বছর পূর্ণ হবে। আপনি জানেন আমার বয়স। আয়েস চুপ করে গেলেন। চট করে আমার রাগ নিয়ে বলে উঠলেন, তার মানে তুমি আমায় বিয়ে করবে না, তাই তো? কখন বললাম এটা? কাবিন করব তো, কিন্তু ধর্মীয়ভাবে বিয়ে না করায় সংসার করতে পারবো না আমরা। তবে আমরা অবশ্যই বিবাহিত হব। আমি আপনার স্ত্রী হব লিগালি, কিন্তু ধর্মীয়ভাবে নয়। এসব বিষয়ে আমার থেকে তো আপনি বেশি জানেন। আপনি ভেবে দেখুন, আমরা যদি এভাবে বিয়ে করি তাহলে লোকে কি বলবে? আমার থেকে আপনার বেশি রেপুটেশন নষ্ট হবে। আমার কথাই হয়তো কনফিউজড হয়ে পড়েছেন আয়াস। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর আচমকা উনি পুলিশের উদ্দেশ্যে বলে ওঠেন, আপনারা এখনো দাঁড়িয়ে কি করছেন? আনিশা বলেছে না ও বিয়েটা করতে রাজি, তাও এখন কি করছেন? চলে যান। কিন্তু আপনি এটা ঠিক করেননি মিস্টার রায়হান। ওই মেয়েকে চাইলে আপনার বিরুদ্ধে এফআইআর করতে পারি। এখন যদি উনি চান তবেই আমরা যাব। আয়াস হয়তো পুলিশকে আরও কিছু বলতে উদ্যত হয়েছিল। তার আগেই আমি পরিস্থিতি সামলাতে শান্ত হয়ে বললাম, তার আর কোনো দরকার নেই, আপনি আসুন। না, চাইলে ওনারা বিয়েতে উপস্থিত থাকতেও পারে, আমার সাক্ষীও লাগবে। আর পুলিশের থেকে বড় সাক্ষী কি হতে পারে? আমার রাইট পুলিশ অফিসার যখন বিনা দাওয়াতে চলে এসেছেন তখন বিয়েতে উপস্থিত থেকেই যান। অবশেষে আয়েশের জেদেই জিতে গেল। কারো কোনো রকম চারি চুরি খাটল না ওনার উপর। উনি আমায় বিয়ে করার সিদ্ধান্তে অটল থাকলেন। একটা কাগজ দেখিয়ে দেওয়া হলো আমায়, সাইন করতে বলা হলো সেখানে। নিজের সব চেষ্টা পানিতে পড়ে গেল আমার। অদম্য মনোবল নিয়ে কাঁপা কাঁপা হাতে সাইন করে দিতে হলো সেখানে। ব্যাস, বিবাহিত নামক ট্যাগ লেগে গেল আমার সঙ্গে। তবে শর্ত একটাই, ধর্মীয়ভাবে কোনো অনুমতি পাইনি আমরা। পেলেও বা কি, শেষমেশ আয়েশকেই জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে হবে আমায়। এখনো মন একটা ভাবনাতে পড়ে রয়েছে, যাকে আয়াস দয়া করে তাকে বিয়ে করার জন্য এত বড় স্টেপ কেন নেবেন? এই তবে ছিল আমার নিয়তি। দুপুর হয়ে এসেছে, আমি মায়ের কোলে শুয়ে আছি। চুলগুলো আমার ভিজে, আমার ভিজে চুল নেড়ে দিচ্ছে মা। মনটা আমার বিষণ্ণ। সেই বিষণ্ণ মনটাকে আঘাত হেনে মা বলে বসল, এটা তুই কেমন সিদ্ধান্ত নিলি বলতো? তোকে এখানে কিভাবে রেখে যাব? তোর এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আয়াসের প্রতি কি তুই দুর্বল? ঠোঁটে ঠোঁট চেপে মায়ের প্রশ্নের উত্তর খুঁজতে লাগলাম। আসলে মায়ের প্রশ্নের উত্তর আমার নিজেরই জানা নেই। মাকে উত্তর দেওয়ার মতো কিছু পাচ্ছিও না। মা আমার হাত ধরে নাড়া দিতে খেয়াল হলো আমার। মা আজ আয়াস বড়সড় দুর্ঘটনা ঘটাতে যাচ্ছিলেন। বাধ্য হয়েছে আমি এক প্রকার, এর চেয়ে বেশি কিছুই নয়। এটা আমার প্রশ্নের উত্তর নয়। তুই কি আয়াসের প্রতি দুর্বল? এসব কেমন প্রশ্ন? আমার ভালো লাগছে না কথা বলতে। এখন ওনার প্রতি আমার কোনো অনুভূতি না থাকলেও ভবিষ্যতে ওনার সঙ্গেই আমার সংসার করতে হবে। অনুভূতি তৈরি হলে খারাপ কি? খারাপ নয়, তাহলে নীলাদ্রের কি হবে? মায়ের থমথমে গলা শুনে উঠে বসলাম আমি। হঠাৎ করে তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ওর কথা বলছো যে? যখন ওকে চেয়েছিলাম তখন তো সাই দাওনি। যাকে আজ তুমি পাগল বলে সম্বোধন করছো তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তোমরা উঠে পড়ে লেগেছিলে। ওর কথা বলেও কি আর কোনো লাভ আছে? মা তাৎক্ষণিক ডুকরে কেঁদে উঠলেন। চমকে উঠলাম আমি। মা আমাকে জড়িয়ে ধরল। আমিও আগলে নিতেই মা কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দে আনিশা। আমাদের দোষেই তোকে আজ ভুগতে হচ্ছে। সকলে বলে মা বাবা ও সন্তানের জন্য ভুল সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু আজ বুঝছি মা বাবাও ভুল সিদ্ধান্ত নেয়, যার কারণে সন্তানের জীবন তছনছ হয়ে যেতে পারে। আজ তাই হচ্ছে। আমায় ক্ষমা কর তুই। মা এভাবে বলতে নেই, হয়তো ভুল একটা হয়েছে। ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? ভুলটাকে শুধরে নেওয়া যায় না? মা সরে বসলো, আমার বাহু ধরে আগ্রহ নিয়ে বলল, কিভাবে শুধরাবো এই ভুল? বিয়ে হওয়ার ভুল তো শুধরে নেওয়া যাবে না। আয়েস যদি কখনো শুধরে যান তাহলে কেমন হবে মা? ও শুধরাবে কি করে? মন গড়া কি কথা বলছিস? জানি না, তবে কোথাও একটা কিছু আছে যা আয়েশ কাউকে বলে না, নিজের মাঝে সব সময় গোপন রাখে। এতদিনে আমি এতটুকু বুঝেছি যে ছোটবেলায় উনি নিজের মাকে হারানোর পর যেসব ভুল ধারণা নিজের মনে করেছেন সেসব ভুল ধারণাই ওনাকে এমন করে রেখেছে।
যদি ওসব কোনোভাবে কাটানো যেত তাহলে হয়তোবা ওনার মাঝে পরিবর্তন ঘটতো। মা আমার মাথায় হাত বুলিয়ে দিল। জানি না ভাগ্য আবার আমায় কোন দিকে নিয়ে যাচ্ছে। আমার ধারণা সত্যি নাকি মিথ্যে। দুপুরে খেয়ে দিয়ে আমারও বাড়ির দিকে রওনা দিয়েছে মা বাবার তুষার। আমায় ওরা সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আয়েশের ফের জেদের জন্য সফল হয়নি। উনি হুটহাট করে রেগে যাচ্ছেন। ওনার রাগ সামলাতে আমিও যাওয়ার জন্য জেদ করিনি। পরিস্থিতি যত অনুকূলে থাকবে ততই ভালো। ব্যালকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছি আমি। পিহুকে এখানেই এনে রেখেছি। পিহু বারবার ডেকে চলেছে একাধারে। একটা সময় বললাম, এই পিহু, জানিস আমার বিয়ে হয়েছে? পিহু, পিহু। অন্য কিছু তো বলতে শেখ। সারাদিন নিজের নাম বলতে ক্লান্ত হয়ে যাস না? আচ্ছা শোন, তোর কি মনে হয় আয়াস কেমন? মন থেকে উনি কেমন? পিহুর আর কোনো উত্তর এলো না। তাতে মুখ ফুলিয়ে ভেঙচি কাটলাম আমি। তৎক্ষণাৎ কোমরে পেলাম কারো ঠান্ডা স্পর্শ, কাঁধে পড়ল কারো গরম নিঃশ্বাস। শরীর যেন অবশ হয়ে এলো আমার। সামনে ফিরতে চেয়েও পারলাম না, সেই কোমরে থাকা ঠান্ডা স্পর্শের কারণে। আস্তে আস্তে তীক্ষ্ণ হয়ে চলেছে সেই স্পর্শ, জোরে চেপে ধরছে আবার কোমর। কিছুক্ষণ নীরব থেকে সহ্য করার মতো যখন আর পারা গেল না, আমি মৃদু সুরে বলে উঠলাম, আমার লাগছে, ছাড়ুন। ও রিয়েলি? লাগছে তোমার? এসব পুলিশ ডাকার সময় মনে ছিল না? নিজের স্বামীকে অপমান করার সময় মনে ছিল না? ক্রোধ নিয়ে কথাটা বললেন আয়াস। সঙ্গে সঙ্গে অন্য হাত দিয়ে আমার চুলের ভেতর হাত ঠুকিয়ে টেনে ধরেন। আমি চোখ মুখ খিচে মৃদু চিৎকার দিতেই এক ছটকায় আমার নিচের দিকে ঘুরিয়ে নিলেন উনি। আমাকে নিজের সঙ্গে চেপে ধরলেন। আমার কানের পিঠে চুল সযত্নে গুজে দিয়ে বললেন, ঠকিয়ে কি শান্তি পাও তোমরা মেয়েরা, বলো তো? আমি আপনাকে ঠকাইনি, বরং আপনি আমায় ঠকিয়ে জোর করে বিয়ে করেছেন। কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে বললাম আমি। আয়েশ আমার হাত শক্ত করে ধরে বললেন, যদি তাই হয় বেশ করেছি। দরকার পড়লে 1000 বার তোমায় জোর করেই বিয়ে করব। অবশ্য তার আর কোনো দরকার হবে না, কারণ তুমি 2 বছর পর স্বেচ্ছায় বিয়ে করবে। আমি তো আজকেও স্বেচ্ছায় বিয়ে করিনি। তাহলে কি করে আশা করলেন 2 বছর পর আপনাকে স্বেচ্ছায় বিয়ে করব? যদিও সময়টা 2 বছর নয়, 1 বছরই ধরা যায়, কারণ সামনে আমার 17 বছর পূর্ণ হবে। গ্রেট। হাতে থাকলে মোটামুটি 1 বছর, তাই তো? আর সেরা ফার্মি নিশা পাখি। সময় এমন একটা জিনিস যে সব কিছু পাল্টে দেয়। সব কিছু মানে সব কিছু, এমনকি মনও পাল্টে দেয়। আমার 2 কাঁধে হাত রেখে আরো কাছে টেনে কনফিডেন্সের সঙ্গে বললেন আয়াস। আমি সরে যাওয়ার চেষ্টা করেও লাভ হলো না। অস্বস্তি বাড়ছে আমার। হৃৎপিণ্ড তড়িৎ গতিতে লাফাচ্ছে। বারবার যেন আমার নাম ধরে বলছে, ওফো আনিশা, এমন মানুষের সামনে যাস তুই যাতে আমি কন্ট্রোলে থাকতে পারি না। আমি হালকা কেশে বললাম, আর যদি মন না পাল্টাই? সে যদি আপনাকে কখনোই না চাই? আমার এই কথাটাতে আয়াস ধমক দেওয়ার আগে যেন মনটাই ধমক দিয়ে উঠল। আনিশা, তোর মাথায় কি বুদ্ধিশুদ্ধি কিছু হবে না? অলরেডি যার খপ্পরে পড়ে গেছিস, আবার বড় মুখ করে বলছিস মন যদি না চাই? আমার দোষ একেবারেই দিবি না। আমি ভদ্র। মনের কথা পাত্তা না দিয়ে আয়েশের কথায় মনোনিবেশ করলাম। যদি না চাই মানে চাইতেই হবে, নয়তো? কথাগুলো বেশ চিল্লিয়ে বললেন আয়াস। পুরোপুরি কথা শেষ না করেই দমে গেলেন। দুটো বড় বড় শ্বাস নিয়ে বললেন, তুমি যদি আমাকে না চাও তবে তুমি যা চাও তাই হবে। যদি মুক্তি চাই এই সম্পর্ক থেকে? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম আমি। তৃষ্ণার্ত চেহারায় আগ্রহের সঙ্গে অপেক্ষা করলাম আয়েশের উত্তরের। আয়াস বেশ কিছুক্ষণ পরে থমথমে গলায় জবাব দিলেন, মুক্তি পাবে তুমি। হঠাৎ করে আয়েশের কথায় খুশি হতে চেয়েও যেন পারলাম না। মিথ্যে মিথ্যে খুশি হওয়া যায় নাকি? তাই ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকলাম। উনি সমানে আমার গালে স্লাইড করে চলেছেন। হঠাৎ করে বাম গালের কালো তিলটাতে চুমু খেয়ে বসেন উনি। আমি বিষম খাই তৎক্ষণাৎ। চোখ রসগোল্লার ন্যায় হয়ে যায়। আবার একই কাজ করেন উনি। আমার চোখ মুখ আঁচড়ে পড়ে ওনার গরম তপ্ত নিঃশ্বাস, যেটা আমার মনের সাজানো গোছানো পরিবেশ লণ্ডভণ্ড করার জন্য যথেষ্ট। আচমকা তৃতীয়বারের মতো একই জায়গায় চুমু খেলেন উনি। বাম হাত দিয়ে আমার কোমর চেপে ধরে আছেন উনি। না, এই লক্ষ্মী চুমুর প্রতিযোগিতা লাগিয়ে দিচ্ছেন নাকি? বিষয়টা থামাতে হবে, আর পারা যাচ্ছে না। এই ভেবে আয়েশকে সরাতে কোমরে থাকা হাতটা ধরে সরাতেই কুকিয়ে মৃদু আওয়াজ দিয়ে একটু সরে গেলেন। আমি সঙ্গে সঙ্গে হতবিহ্বল হয়ে পড়লাম। মনে হলো উনি ব্যথা পেয়েছেন। ভ্রু কুঁচকে বললাম, কি হলো? এমন কিছুই না, জাস্ট হয়তো ছুরি দিয়ে হালকা কেটে গিয়েছিল, সেখানে তোমার হাত পড়ে গেছে। কোমল সুরে উত্তর দিলেন উনি।
আমি ফিচিল গলায় বললাম, আপনি সেখানে ব্যান্ডেজ করেননি এখনো? না। কেন? একে তো জায়গাটা বেশ সেন্সিটিভ, ওখানে মেইন শিরা আছে, তার উপর বেশ খানিকটা কেটেও ফেলেছিলেন, আবার ব্যান্ডেজও করেননি? এটাকে যৌক্তিক আমায় বলুন তো। আমি তো ভেবেছিলাম তুমি ব্যান্ডেজ করে দেবে, তাই এখনও সেই ভেবেই রেখে দিয়েছি। তোমার ছোঁয়া অনেক স্নিগ্ধ, যেমন মরুভূমিতে কোনো পানি উৎস পেলে প্রাণ আসে, যেমনই নিশে পাখি ছোঁয়া লাগলে আমার হৃদয়ে প্রাণ সঞ্চার হয়। তাছাড়া এক হাতে ব্যান্ডেজ কী করে করবো? আমি বাকরুদ্ধ হয়ে রইলাম। এবার সত্যিই এই লোকটা আমায় পাগল করে ছাড়বেন। একদিকে দয়া আর একদিকে ভালোবাসা, উনি আমার জন্য কোনটা অনুভূত করেন সেটাই বুঝতে পারছি না। ঢকিলে বললাম, আমি হেল্প করছি, ঘরে আসুন। আপনাকেও হেল্প করতে হবে আমায়, আমি একা একা তো ব্যান্ডেজ করতে পারবো না। আমার হাত ধরে ঘরে নিয়ে এলেন উনি, আমায় বসিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে সে নিজেও আমার পাশ ঘেঁষে বসে পড়লেন। আমি সময় নিয়ে বক্স খুলে বললাম, মেডিসিনের তুলো আমায় দিন। আমার হাতে দুটোই ধরিয়ে দিলেন আয়াস। আমি সাবধানে তুলোতে মেডিসিন ভরিয়ে সেটা আয়াসের দিকে এগিয়ে দিয়ে বললাম, নিন, এটা লাগিয়ে নিন। তুমি লাগিয়ে দাও। ছোট্ট বাচ্চার মতো বায়না করে বললেন উনি। আমি অবাক হয়ে কিছু বলার আগেই আমার হাত উনি ওনার কাটা স্থানের সামনে এনে রাখলেন। লাগিয়ে দাও। আমার হাসি পেয়ে গেল হঠাৎ। এত মিষ্টি করে কথা বললে হাসি না পেয়ে থাকা যায়? কিন্তু এত মিষ্টি সুর থাকতেও কেন যে এতটা গর্জে গর্জে কথা বলতে হয় কে জানে। না পেরে ফিক করে হেসেই দিলাম আমি, কিন্তু দৃঢ়ভাবে বুঝতে পারলাম আয়েশ আমার দিকে তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাই হাসি থামাতেই উনি বলে ওঠেন, হাসলে তোমার মাধুকরী মাধুর্য কয়েক গুণ বেড়ে যায়, স্পেশালি তোমার ডান গালে পড়ার টোল অধিকতর সৌন্দর্য দেখিয়ে দেয়। আয়েশের অদ্ভুত প্রশংসায় কিছু বলার ভাষা পেলাম না আমি। ওনার হাত ধরে কাটা স্থানে আলতো করে মেডিসিন ভরানো তুলো চেপে ধরলাম। আয়াস ব্যথায় কাতর হয়ে মৃদুস্বরে চিৎকার দিলেন। হয়তোবা ওনার কাটা জায়গায় জ্বলছে। আমি নিজের হাত সরিয়ে নিলাম। একটু পর আবার সেখানে আলতো করে চেপে ধরতেই আচমকা আমার হাত সজোরে চেপে ধরে ছুঁড়ে ফেলে দিলেন আয়াস। রাগে ফুঁসে উঠে দাঁড়ালেন উনি। তোমার সাহস হয় কি করে আমাকে ব্যথা দেওয়ার? আমাকে ব্যথা দিচ্ছ তুমি? হাউ ডেয়ার ইউ! এই মুহূর্তে আমার রিয়াকশনটা ঠিক কেমন হওয়া উচিত সেটাই বুঝতে পারছি না। সোজা হয়ে বসে আছি আমি, তবুও ওনাকে বলার চেষ্টা করলাম, আপনি ভুল বুঝছেন, এটা দিলে তো একটু জ্বালা জাস্ট শাট ইউর মাউথ। কথা বলবে না। তুমি আয়াস রায়হান কিন্ডার ঝেলালে যন্ত্রণা দিয়েছো, তোমাকে আমি ছাড়বো না। কে বলেছে মেডিসিন লাগিয়ে দিতে? বলো, কে বলেছে? খুব জোরে আওয়াজ হলো, মনে হচ্ছে ফার্স্ট এইড বক্স ফেলে দিলেন উনি। আমি কানে হাত দিয়ে বসে রইলাম। আমার কানে হাত দিয়ে থাকায় আর রেগে গেলেন উনি। আমার হাত জোর করে সরিয়ে দিয়ে দ্বিগুণ চিৎকার দিয়ে বললেন, আবার কথা শুনতে চাও না কেন? কথা শুনবে, আমি কথা বলবো আর তুমি কানে হাত দিয়ে থাকবে, তা তো হবে না। আপনি চুপ করুন, আপনিই তো আমাকে বলেছিলেন মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করাই হেল্প করতে, এখন কেন রেগে যাচ্ছেন? আমি কখন রাগ করবো না রাগ করবো সেটা তুমি ডিসাইড করবে নাকি? আমি যখন ইচ্ছে করবো তখন ইচ্ছে আমার রাগ হবে। তোমার কি তাতে? ওনার চিৎকারে বেরিয়ে যেতে চেয়েও পারছি না। হাত দুটো খুব জোরে চেপে ধরে রেখেছেন উনি। চোখে পানি টলটল করছে আমার। কাঁদো কাঁদো সুরে কাতর হয়ে বললাম, আমার হাতে লাগছে, প্লিজ ছাড়ুন। আর এমন কেন করছেন আমার সাথে? আমি কি ক্ষতি করেছি আপনার? আমার কথাই হয়তো একটু হলেও শান্ত হলেন আয়াস। হাতটা আলগা করে দিলেন উনি। হঠাৎ বলে উঠলেন, আমিও তো খুব কষ্ট পাচ্ছি নিশা পাখি, মাথা যন্ত্রণা করছে, মাথা কাজ করছে না, কি করবো এখন? আমি বিস্ময় কাটাতে পারছি না, কি বলবো তাও বুঝে উঠতে পারছি না। কিছু বলার আগেই উনি বললেন, এমন কিছু নেই যেটা দিয়ে মাথা কেটে ফেলা যাবে, থাকলে দাও না। এসব কি বলছেন আপনি? চরম বিস্ময় নিয়ে বলে উঠলাম আমি। তবে আয়েশের জবাব পেলাম না, ওনার কণ্ঠস্বর পেলাম না। আমি উঠে দাঁড়িয়ে আশেপাশে হাতিয়ে ওনাকে ডাকলাম, আয়াস, আয়াস। কোনো সারা শব্দ নেই। ওনার ব্যবহারে আমিই এক প্রকার পাগল হয়ে যাচ্ছি। কি এমন করলাম যে উনি এমন করলেন সেটাই খুঁজে পাচ্ছি না। সাবধানে পায়ের ধাপ ফেলে বাইরে বেরিয়ে এলাম আমি। করিডোরে আসতেই ফুলকি ধরে ফেললো আমায়। অস্থির হয়ে জিজ্ঞেস করলো, ম্যাম কোথায় যাচ্ছেন? আয়াস। স্যারের কথা জিজ্ঞেস করবেন না, আমি আর বড় মালিকের চেঁচামেচি পেয়ে এখানে এসেছি। তারপর আয়াস স্যারকে দেখলাম দৌড়ে নিজের ঘরে ঢুকতে, তাই বড় মালিক স্যারের ঘরের দরজা আটকে দিলেন। কি, এটা কেমন কথা? ভেতরে ওনার যদি কিছু হয়ে যায় তখন? এখন ওনাকে দেখে মনে হলো ওনার মাথায় ঠিক নেই। ফুলকে ভয় নিয়ে বলল, সে কারণেই তো দরজা বন্ধ করে দিয়েছেন বড় মালিক।
খ্যাপা সার দেখেছেন কখনো? এখন আয়াস স্যার আর খ্যাপা সারের মাঝে কোনো পার্থক্য নেই। যাকে পাবেন তাকেই আঘাত করবে। আমি কিছু বলেও লাভ হলো না, কিন্তু মনে অস্থিরতা বাড়তেই থাকলো। এক অজানা ভীতি মনে গড়ে উঠল। নিজের স্বামীর অদ্ভুত আচরণ আমার সন্দেহজনক লাগলো। মনে হলো কোথাও কিছু গরমিল আছে। তবে আমায় আর আয়েশের ঘরে যেতে দিল না ফুলকি। নিজের ঘরে দিয়ে গেল, আর মানা করে গেল এখন যেন আয়েশের ঘরে যাওয়ার কথাও না ভাবি। ঘরে পায়চারি করতে করতে ঘুম পেয়ে গেল আমার। ইতিমধ্যে 2 বার আয়েশের রুমে গিয়েও ফিরে এসেছি। শেষবারের মতো আয়েশের রুমের সামনে গেলাম। দরু দরু মন নিয়ে দরজার ছিটকিনি খুলে স্থিরভাবে দাঁড়িয়ে থাকলাম। পরিবেশটা একেবারেই শান্ত। ঘরের ভিতরে এলাম। আয়েশের সারা শব্দ না পেয়ে ভয়টা বেড়ে গেল আমার। আবার সেদিনের মতো কিছু করে বসেননি তো নিজের? কম্পন ধরানো সুরে বললাম, আয়াস। তবুও সারা শব্দ নেই। বেডের কাছে এসেই আয়েশের পায়ের সাথে আঘাত লেগে বেডেই পড়ে গেলাম আমি। পাশে অনুভব করলাম আয়েশের উপস্থিতি। হাফ ছেড়ে উঠে বসে ওনাকে ঝাঁকিয়ে বললাম, আয়াস। এবার আমাকে 2 হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন উনি। চমকে উঠলাম আয়েশের কর্মকাণ্ডে। ঘুম চলানো গলায় বললেন, একটু ঘুমোতে দাও তো, কাল ঘুমোতে পারিনি, প্লিজ। মনটা যেন একটু হলেও শান্ত হলো। আয়াস তার মানে ঘুমাচ্ছেন। এত কিছুর পরেও এত স্বস্তিকে কোনো লোক ঘুমাতে পারে? আমার উপর বিনা দোষে অতিমাত্রায় রাগ ছাড়ার কারণে প্রচণ্ড রাগ জেগে উঠল ভেতরে ভেতরে। নাক ফুলিয়ে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালাম। আন্দাজ মতো ঝরে ঝরে পা ফেলে আসতেই পায়ের সঙ্গে ধাক্কা লেগে কিছু একটা পড়ে গেল। তৎক্ষণাৎ বসে পড়লাম সেটা তুলতে। হাত ছোঁয়াতেই বুঝলাম ময়লা ফেলার ঝুড়ি পড়ে আছে। দ্রুত ময়লা তুলতেই সূচ ফুটল হাতে। হাত সরিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। এখানে আবার সূচ এলো কোথা থেকে? সাবধানে আবারও সেখানে হাত দিতেই বুঝলাম এটা ইনজেকশন। একে একে 3টে ইনজেকশনের সিরিঞ্জ হাতে এলো। বুঝেই উঠতে পারলাম না এগুলো কি কাজে লাগে। আয়েশ কিসের ইনজেকশন নেন, তাও একা একা? নিজেই ইনজেকশন কি করে পুশ করেন? রাত হয়ে এসেছে। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ বাড়ছে। ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছি। সঙ্গে পিহুর ডানা ঝাপটানোর আওয়াজও শুনতে পাচ্ছি। তবে আমার সেদিকে মন নেই। আমি তো ভাবছি ইনজেকশনগুলোর কথা। বিষয়টা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমার মন থেকে সংশয় যাবে না। হঠাৎ করেই পেছনে কারো উপস্থিতি উপলব্ধি করলাম আমি। তৎক্ষণাৎ বলে উঠলাম, আয়াস। না ম্যাম, আমি। অনেক রাত হয়েছে, খাবেন না? আয়াস স্যার ডাকলেন আপনাকে। ফুলকির কণ্ঠে খানিকটা আশাহত হয়ে বললাম, উনি উঠেছেন ঘুম থেকে? আয়াস স্যার ঘুমাচ্ছিলেন। হ্যাঁ, শেষবার যখন ওনার ঘরে গিয়েছিলাম ঘুমোতেই দেখেছি। আচ্ছা ফুলকি, একটা কথা বলো তো আমায়। কি কথা? উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে ফুলকি। আমি ওকে প্রশ্ন করি, আয়েশের কোনো রোগ আছে? আই মিন এমন কোনো রোগ যেটাতে শরীরে ইনজেকশন নিতে হয়? আমি তো এমন কিছু জানতাম না। তাছাড়া স্যারের কোনো রোগ থাকলে থাকতেও পারে। স্বাভাবিক মানুষ কি ওই রকম আচরণ করে নাকি? নিশ্চয় ওনার মানসিক সমস্যা আছে। তাহলে ওনাকে ডক্টর দেখানো হয়নি কেন? আপনার কি মনে হয় উনি ডক্টর দেখানোর মানুষ? একবার বড় মালিক ডক্টর দেখানোর প্রসঙ্গ তুলেছিলেন। সেদিন যা ঝড় গেল বাড়িতে, স্যার একবারেই যা নয় তাই করেছেন বাড়িতে। যেহেতু বড় মালিকের মাথায় ডক্টর দেখানোর কথা ঢুকিয়েছিলেন, সে কারণে বড় মালকিনের মাথাও ফাটিয়ে দিয়েছিলেন। বড্ড উচ্ছ্বসিত হয়ে বলে ফুলকি। মন থেকে প্রশ্ন গেল না, বরং আরো বেশ কয়েকটি প্রশ্ন তৈরি হলো। মানছি সৎ মাকে কেউ মেনে নিতে পারে না, কিন্তু আয়াস এতটা ঘৃণা করবে সেটা ধারণার বাহিরে। সবটাই কেমন গড়মিলে রয়েছে এই বাড়িতে। আয়াস এমন বাজে আচরণ করে, লয়ার হয়ে বাজে মানুষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে শুধুমাত্র টাকার জন্য। অথচ কেউ ওনাকে বাধা তো দূর, ওনার সঙ্গে ঠিকঠাক কথাও বলে না যেন। বাড়ির ছেলের সঙ্গে কেউ এমন করে? ফুলকি চলে গেল আমাকে খাওয়ার কথা বলে। আমি পা বাড়ালাম আয়েশের ঘরের দিকে। দরজা একটু ফাঁক করে কান পেতে দিতেই আয়েশ ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ও কিছু কি মারার কোনো দরকার নেই, চলে এসো। হকচকিয়ে উঠলাম কণ্ঠস্বর শুনে। ছোট ছোট পায়ের ধাপ ফেলে ঘরে প্রবেশ করলাম। ঘর তো নয়, যেন একেবারে বরফের দেশ বানিয়ে রেখেছে আয়াস। এসি মনে হয় ফুল টেম্পারেচারে চালিয়ে রেখে দিয়েছেন। 2 ধাপ বাড়াতেই আমার হাত টানতেই ভয় পেয়ে গেলাম। ভাবলাম এই বুঝি পড়ে কোমরটা ভেঙে গেল, কিন্তু বসে পড়লাম আয়েশের কোলের উপরে। ভয়ের চোটে খামচে ধরলাম ওনার ঘাড়।